আমরা যে ট্রেনটায় উঠেছিলাম ট্রেনটায় এক্সট্রিম লেভেলে ভিড় হয়েছিল। অ্যাকচুয়ালি সবাই আসছে চন্দননগরের কার্নিভাল দেখতে, সেই জন্যই হয়তো এত বেশি ভিড় হয়েছিল। আর যেহেতু সন্ধ্যের টাইম ছিল, সবাই কাজ থেকেও বাড়ি ফিরছিল, তাই জন্য প্রচুর পরিমাণে ট্রেনটা ভিড় হয়েছিল। তাই ট্রেনের ভেতরে বেশি ভিডিও বা ছবি আমরা কিছুই নিতে পারিনি। তাই একদম ডাইরেক্ট চন্দননগর স্টেশনে নেমেই চন্দননগর স্টেশনটাকে ক্যাপচার করছি। আর এই চন্দননগর স্টেশনটা আমার বেশ ভালো লেগেছে। তবে জানো তো, আমরা যে ট্রেনটায় উঠেছিলাম ট্রেনটা প্রচুর লেট করেছিল। মানে যেখানে আমাদের 9টা 5-এ নামার কথা ছিল, আমাদের পৌঁছাতেই বেজে গেছিলো প্রায় 9:30টার বেশি। কিন্তু কি আর করা যাবে, ওই ভিড়ের মধ্যে গরমের মধ্যে বসে বসে আমাদেরকে বিরক্ত হতে হয়েছে। তারপরে অবশেষে আমরা চন্দননগর স্টেশন থেকে সামনের দিকে আসতেই দেখলাম প্রচুর লম্বা লাইন পড়েছে আর প্রচুর খাবারের দোকান। আর তোমাদের তো আগেই বললাম যে আমরা কিছু খেয়ে আসিনি সেরকম সন্ধ্যাবেলা, তাই খিদে পেয়েছে। তাই এসে আগে একটা দোকান থেকে আমরা চাউমিন অর্ডার দিয়ে নিয়েছিলাম, সেখান থেকেই খেয়ে নিয়েছিলাম চাউমিন। তারপরে বাবাই কিনে দিয়েছিল একটা জল, সেই জলটা খেয়ে নিচ্ছিলাম। আর যাই করি, কোনোদিনও মেলায় গিয়ে চাউমিন বা কোনো খাবার খাবো না, আমরা আজকে ডিসাইড করেছি। এত বাজে চাউমিনের টেস্ট ছিল, তার মধ্যে একদম অল্প পরিমাণে চাউমিন দিয়েছিল, তার দামই নিয়েছিল 60 টাকা। খুব গায়ে লাগছিল, কিন্তু কি আর করা যাবে, খিদে পেয়েছে, টাকার কথা ভাবলে কি হবে, তাই খেয়ে নিয়েছিলাম। আর আমরা এবার থেকে ডিসাইড করেছি নেক্সট টাইম যখনই কোথাও ঘুরতে যাব বা ঠাকুর দেখতে যাব, বাড়ি থেকে দুজন মিলে খাবার বানিয়ে নিয়ে যাব। কারণ বাইরের খাবার খেতে খেতে আর জল কিনে খেতে খেতে আমাদের পুরো ফতুর হয়ে যেতে হয়। এর আগে অনেকবার অনেকের থেকে আমি চন্দননগরের জগদ্ধাত্রী পুজো সম্পর্কে শুনেছি। সবাই অনেকবার বলেছে যে একবার হলো চন্দননগরের জগদ্ধাত্রী পুজো গিয়ে দেখে আসতে, কিন্তু কোনোবার সেই রকম সুযোগ আর সময় হয়নি। আমি আমার কলেজ লাইফে যখন টিউশনি পড়াতাম, তখন আমার এক স্টুডেন্টের মা বলেছিল যে ওর মাসির বাড়ি আছে হচ্ছে তোমাদের চন্দননগরে, তো সেখানে গিয়ে আমাকে থেকে চন্দননগরের কার্নিভাল জগদ্ধাত্রী পুজো দেখে আসতে। কিন্তু তখন বাড়ি থেকেও পারমিশন পাইনি, আর তখন আমার অতটা ইন্টারেস্টও ছিল না ওই জগদ্ধাত্রী পুজো দেখতে চন্দননগর যাবার। কিন্তু এই বছর বন্ধুদের সাথে গিয়ে আমরা তো ডিসাইড করেছি প্রত্যেক বছর আমরা অন্তত কার্নিভালের দিন হলেও চন্দননগরে আসবো জগদ্ধাত্রী পুজোর ঠাকুর দেখতে। শুধু ঠাকুর না, এখানকার লাইটিংগুলো জাস্ট দারুণ দারুণ থিমের ওপর হয়। মানে কলকাতার দিকে, বনগাঁর দিকে বা বারাসাত মধ্যমগ্রামে যেমন দুর্গাপুজো কালী পুজোর সময় থিমের প্যান্ডেল হয়, এমনই জগদ্ধাত্রী পুজোতে চন্দননগরের লাইটিং হয় থিমের ওপর। আর প্রত্যেকটা বড় বড় লাইটিংকে বড় বড় 4 চাকা গাড়ি করে নিয়ে আসা হয়, মানে কমার্শিয়াল গাড়িগুলো করে। আর এমনও আমি দেখলাম অনেক গাড়িতে যে গাড়ির ড্রাইভার রাস্তায় দেখতে পাচ্ছে না, কারণ লাইটিং দিয়ে পুরো গাড়িটাকে ঢাকা। সামনে দিয়ে একজন ডিরেকশন দিচ্ছে এবং সেই গাড়ির ড্রাইভার আস্তে আস্তে করে গাড়িটাকে নিয়ে যাচ্ছে সামনের দিকে। আর এখন দুর্গাপুজোর সময় তো কলকাতায় ঠাকুর দেখতে গেলে আমরা থিমের প্যান্ডেলের চক্করে মাতৃপ্রতিমাই দেখতে পাই না। মানে প্যান্ডেলগুলো ভালো করে কলকাতায়, কিন্তু মাতৃপ্রতিমাকেই খুঁজে পাওয়া যায় না। সেটাও দেখি থিমের চক্করে কোথায় যে হারিয়ে গেছে বুঝেই পাই না। কিন্তু চন্দননগরে গিয়ে প্রত্যেকটা জগদ্ধাত্রী প্রতিমাকে আমাদেরকে মাথা উঁচু করে দেখতে হচ্ছে। এক একটা হাইট কম করে তো 6-7 ফুটের বেশিই হবে। এত বড় বড় থিমের লাইটিং আর এত সুন্দর সুন্দর আর বড় বড় ঠাকুর দেখে আমি আর জ্যোতি তো ডিসকাস করছিলাম যে এই বড় বড় ঠাকুরগুলোকে, লাইটিংগুলোকে প্যান্ডেলের ভেতর ঢোকালো কীভাবে। আর কয়েকটা প্যান্ডেল আমরা দেখলাম যেগুলো কিন্তু খুব একটা আমার ভালো লাগেনি। মানে এই বলতে পারো কলকাতার দিকে, মধ্যমগ্রামের দিকে যে প্যান্ডেলগুলো হয় কালী পুজো দুর্গাপুজোর সময়, সেগুলোরই আদলে কিছু একটা প্যান্ডেল বানিয়েছে খুব ছোটোর মধ্যে, কিন্তু ঠাকুর আর লাইটিং মারাত্মক মারাত্মক সুন্দর করেছিল। আমার এক অফিস কলিগ নন্দিতাদি, তার বাড়ি এই চন্দননগরের আশেপাশে, তাই সে খুব ভালোভাবে জানতো এখানে চন্দননগরের কার্নিভাল কীরকম হয়। তাই তার থেকে আমি বেশ কিছু গাইডলাইন চেয়ে নিয়েছিলাম আগে, যে এখানে গেলে কীরকম কী ব্যবস্থাপনা আমরা পাবো। আর আমার আর এক অফিস কলিগ পাপিয়া, তোমরা আমার আগের অনেক ভিডিওতে ওকে দেখেছো। তো ও গেছিলো একবার ওর বাবা মায়ের সাথে এখানে কার্নিভাল দেখতে। তো ওই আমাদের প্রথমে সাজেস্ট করেছিল যে ঘুরে ঘুরে প্যান্ডেল না দেখে নবমী দশমীতে তোমরা একেবারে কার্নিভালের দিন যেও, একসাথে অনেক ঠাকুর দেখতে পারবে একই জায়গায় বসে বা দাঁড়িয়ে। তাই ওর কথা শুনে আমরা কার্নিভালের দিনটাই চুজ করি জগদ্ধাত্রী পুজো দেখতে যাবো বলে চন্দননগরে। কম করে হয়তো 4 কিলোমিটারের বেশি জায়গা জুড়ে এই কার্নিভালটা হচ্ছিল গঙ্গার ঘাট থেকে শুরু করে। আর যতগুলো বাড়ি ছিল এই এরিয়াটার মধ্যে, সব বাড়ির ব্যালকনি, মেঝে, উঠোন সবই ভাড়া দেওয়া ছিল এই আজকের দিনের জন্য। কত মানুষ হয়তো দুপুরে গিয়ে নিজেদের জন্য জায়গা বুক করে রেখেছিল এই কার্নিভাল দেখবে বলে। কিন্তু আমরা যেহেতু দেরি করে গেছি তাই বসার জায়গা আর পাইনি, আমরা পুরো কার্নিভালটা হেঁটে হেঁটে দেখেছি। তবে একটা জিনিস আমাদের মনে হয় ভালো হয়েছে, যদি আমরা বসে দেখতাম বা কোনো বাড়ি থেকে চেয়ার ভাড়া নিয়ে বা ব্যালকনি ভাড়া নিয়ে দেখতাম, তাহলে হয়তো আমাদের অনেকটা টাকাও নষ্ট হতো, তার সাথে আমাদের অনেকটা সময়ও নষ্ট হতো, আর এত বেশি ঠাকুর আমরা দেখতেও পেতাম না। যেহেতু আমরা পুরো ঠাকুরটাকে ঘুরে ঘুরে মানে পায়ে হেঁটে দেখেছি, আমরা অলমোস্ট 70খানার বেশি ঠাকুর দেখতে পেরেছি। অনেকে তো দেখছিলাম বাড়ি থেকে ক্যাথা কম্বল নিয়ে এসেছে, মাটিতে চট পেতে সবাই মিলে শুয়ে পড়েছে ক্যাথা কম্বল মুড়ি দিয়ে।
কত বাড়ির ছাদে শুধুমাত্র ত্রিপল টাঙিয়ে কত লোককে ভাড়া দিয়েছে, আর মাথা পিছু হয়তো নিচ্ছে 200-250 টাকা করে। এক একটা চেয়ার ভাড়া নিচ্ছে 200-250 টাকা করে। সবাই কার্নিভালে ঠাকুর দেখতে আসে, আর সবার থেকে এত এত বেশি করে টাকা নেয় শুধুমাত্র বসতে দেওয়ার জন্য, দাঁড়ানোর জন্য বা শুতে দেওয়ার জন্য। অনেকক্ষণ ধরে হেঁটে হেঁটে ঠাকুর দেখতে গিয়ে আমাদের তিনজনেরই বেশ খিদে পেয়ে গিয়েছিল, তাই আমরা একটা রেস্টুরেন্টে ঢুকে পড়েছিলাম বিরিয়ানি খাওয়ার জন্য। তো বিরিয়ানি খেয়ে আমরা আবার শুরু করেছি হাঁটা, আর দেখো সামনে কত ভিড়। আমাদের মতো অসংখ্য লোক এরকম হেঁটে হেঁটে ঠাকুর দেখছিল। ওই রাত 9টা 5 নাগাদ আমরা চন্দননগর স্টেশনে নামি ট্রেন থেকে। তারপর থেকে ওই যে হাঁটা শুরু করেছি, প্রায় 3-4 ঘন্টা একটানা হেঁটেছি, আর অলমোস্ট 3 থেকে 4 কিলোমিটার তো আমরা হেঁটেই ফেলেছি। অনেক লোকের ভিড় ছিল, সবাইকে ঠেলে ঠুলে কোনোভাবে হেঁটে গিয়ে আমরা ঠাকুর দেখেছি। তারপরে যেহেতু পেয়ে গেছিলো খিদে, আধ ঘন্টার জন্য প্রায় বিশ্রাম নিয়ে আবারও আমরা হেঁটে হেঁটে যতদূর গেছিলাম সেখান থেকে সামনের দিক পর্যন্ত রিটার্ন এসেছি। মানে 3-4 কিলোমিটার পর শুধুমাত্র ভিড়ের জন্য আমাদের যেতে লেগেছিলো 3 থেকে 4 ঘন্টা, আবার রিটার্ন আসতে লেগেছিলো প্রায় 3 থেকে 4 ঘন্টা, মানে 6-7 ঘন্টা আমরা একটানা শুধু হেঁটেই গেছি। মাঝখানে শুধু একবারই মনে হয় আমরা বিশ্রাম নিয়েছি, তাও সেটা হচ্ছে বিরিয়ানি খাওয়ার জন্য। আর হাঁটতে হাঁটতে পায়ের পাতা তো ভীষণ ব্যথা হয়ে গেছিলো। অত শশা ঠাকুরের মধ্যেও কোনো একটা ঠাকুরের গাড়িতে দেখলাম বিজয়ার প্রসাদ দিচ্ছে, মানে বিজয়ার বোঁদে দিচ্ছিল। তাই আমি নিয়ে নিচ্ছি হাতে অল্প পরিমাণে বোঁদে, আর তার সাথে নিয়েছি ঠাকুরের গলার মালার একটা ফুল। এখন বাজে প্রায় ওই রাত 1টা 1:30 বা তারও বেশি হবে হয়তো, আমার ঠিক মনে নেই, যেহেতু অনেকদিন আগের ভিডিও। এখন সব এডিট করছি, পোস্ট করছি, তাও তো একদিনে সবটা এডিট করে পোস্ট করতেই পারছি না। একবার বসছি, অল্প অল্প করে ভয়েস দিচ্ছি, আবার কোনো না কোনো ঠিক কাজ আমার পড়েই যাচ্ছে। ইচ্ছা আছে আজকের মধ্যে তোমাদের এই চন্দননগরের ভিডিওটা আমরা শেষ করে তুলে ধরার। প্রায় 5-6 ঘন্টা একটানা হাঁটার পর আমরা পেয়ে গেছিলাম একটা চায়ের দোকান। সেখান থেকে নিয়ে নিয়েছিলাম আমার আর জ্যোতির পছন্দের কফি। অলমোস্ট প্রায় 6 ঘন্টা হাঁটার পর অবশেষে আমরা পৌঁছে গেছিলাম ফেরিঘাটের কাছে, মানে যেখানে জগদ্ধাত্রী ঠাকুরগুলো ভাসান হবে। খুব ইচ্ছা ছিল ভাসান দেখব, কিন্তু দেখছি কোনো ঠাকুরই ভাসান হচ্ছে না। তাই সেই মতো আমি একজন ট্রাফিককে গিয়ে জিজ্ঞেস করি যে ভাসান কটার সময় হবে। তারা আমাকে উত্তর দেয় যে ভাসান তো আজকে হবে না, যা ভাসান হবে এটা সকাল 8টার পর থেকে। আমাদের তো তখন শুনে ভীষণ খারাপ লাগছিল যে এতক্ষণ শুধুমাত্র ভাসান দেখবো বলে ওয়েট করলাম, প্রায় 5-6 ঘন্টার বেশি একটানা হাঁটলাম শুধুমাত্র ওনাকে দেখার জন্য। কিন্তু ভাসানের টাইমিং ছিল সকাল 8টা থেকে, যতক্ষণ না সব ঠাকুর ভাসান হচ্ছে ততক্ষণ পর্যন্ত। কিন্তু সকাল 8টা পর্যন্ত তো আমাদের থাকা সম্ভব ছিল না এই ভাসান দেখার জন্য। তাই আমরা বিকেল 5টা নাগাদই কিন্তু বেরিয়ে পড়েছিলাম চন্দননগর থেকে ট্রেন ধরবো বলে। এখন বাজে ওই ভোর 5টার মতো। একটা মোমোর দোকান দেখে আমার তো ভীষণ মোমো খাবার ক্রেভিং হলো, তাই আমি আর জ্যোতি বাবাই মিলে গিয়ে কিনলাম একটা মোমো। মোমোটা অর্ধেক খাওয়া হয়ে গেলে তারপরে মনে পড়েছে যে তোমাদের সঙ্গে তো শেয়ার করতে হবে, তাই ক্যাপচার একটুখানি করেই নিয়েছিলাম। খুবই জঘন্য স্বাদের মোমো খাওয়া কমপ্লিট করে আমরা এবার হেঁটে আসছিলাম চন্দননগর স্টেশনের দিকে, কিছু ট্রাফিক পুলিশকে জিজ্ঞেস করে করে, কারণ অচেনা জায়গা, রাস্তা আমরা কিছুই চিনতাম না। তারপরে নিয়ে নিয়েছিলাম একটা অটো, সেখানে 20 টাকা করে ভাড়া দিয়ে আমরা পৌঁছে গেছিলাম চন্দননগর স্টেশন। সেই চন্দননগর স্টেশনে এসে বাবা একটা টিকিট কেটে নিয়েছিল ট্রেনে উঠবে বলে। যেহেতু যাবার সময় অনেকগুলো গাড়ি ঘুরে ঘুরে আমরা গেছি, আমাদের প্রচুর টাকা খরচ হয়ে গেছে। তাই আমরা এবার ডিসাইড করেছিলাম যে একদম কম খরচে যেভাবে বাড়ি যাওয়া যায় সেটাই আমরা যাব, তাতে টাইম লাগলে একটু লাগুক, কারণ আজকে অলরেডি ভোর হয়েই গেছে। তাই আমরা একদম চন্দননগর থেকেই ডাইরেক্ট মধ্যমগ্রামের 3টে টিকিট কেটে নিয়েছিলাম, তাতে খরচাটি একটু আমাদের কম পড়েছিল। মানে আমরা চন্দননগর স্টেশন থেকে ট্রেন ধরে প্রথমে যাই ব্যান্ডেল জংশনে, সেই ব্যান্ডেল থেকে আবার ট্রেন ধরে আমরা আসি নৈহাটি জংশনে, নৈহাটি থেকে আমরা আবার ট্রেন ধরে পৌঁছে যাই দমদম জংশনে, আর দমদম থেকে নির্দিষ্ট ট্রেন ধরে আমরা পৌঁছে যাই মধ্যমগ্রামে। আর সারা রাত হাঁটার জন্য জ্যোতির তো শরীরটা খুব খারাপ লাগছিল, তাই জ্যোতি একটু শুয়ে রেস্ট নিয়ে নিচ্ছিল। আর জানো তো, ঠিক সময় মতো কিছু মাসি উঠেছিল আমাদের ট্রেনে। তখন আমি বাবাকে বারবার বলছি তুই চোখটা বন্ধ রেখে শুয়ে পড়, দেখবি চাইলে আর দিতে হবে না। কিন্তু ও তো 1 নম্বরের বোকা হাদা একটা ছেলে, ও ঠিক চোখটা খোলা ছিল, আর তখনই এসে মাসিগুলো টাকা চেয়ে নিয়ে গেছে ওর থেকে অনেক টাকা। চন্দননগর যাওয়ার সময় আমাদের খরচা হয়েছিল প্রায় 80 টাকা মতো, আর বাড়ি ফেরার সময় আমাদের খরচা হয়েছিল 25 টাকা মতো। হ্যাঁ, অনেকগুলো ট্রেন চেঞ্জ করতে হয়েছে, অনেক ভিড় ঠেলাঠেলি, অনেক সময় নষ্ট হয়েছে, কিন্তু খরচাটাও তো দেখতে হবে বলো। খরচাটা অনেকটা কমে আমাদের হয়ে গেছিলো।
মধ্যমগ্রাম স্টেশনে নেমে সেখান থেকে আমরা নিয়ে নিয়েছিলাম একটা টোটো। সেই টোটো করে আমরা পৌঁছে গেছিলাম মধ্যমগ্রাম চৌমাথা। সেই মধ্যমগ্রাম চৌমাথা থেকে আবারও নিয়ে নিয়েছিলাম একটা টোটো। ফাঁকা টোটো করে আমরা 3 জন মিলে পৌঁছে গেছিলাম আমাদের বাড়িতে। তো এইভাবেই কাটলো আমাদের আজকের দিনটা। তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফেসবুক পেজটাকে ফলো করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ভিডিওতে।